কোকিলের সুর আর রোদের ঝলকানিতে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে বসন্ত। নতুন পাতার সবুজ আভা আর মুকুলের গন্ধ যেন মায়া ছড়াচ্ছে এই ফাগুনে। প্রকৃতির এই স্নিগ্ধতা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, এই প্রত্যাশায় শুরু করছি আজকের সকাল। শুভ সকাল আমন্ত্রণ সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 14 ফাল্গুন 1431 বঙ্গাব্দ এবং 27 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ আয়োজনের শুরুতেই আমরা পত্রিকার পাতাগুলোতে একটু চোখ বুলিয়ে নেব। হাতে কয়েকটি পত্রিকা রয়েছে, আমরা শুরুতেই সমকালের শিরোনামগুলো দেখে নেব। পদ বাড়িয়ে সমঝোতার চেষ্টা নতুন দলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আত্মপ্রকাশের ঘোষণার আগ মুহূর্তে মারামারিতে লিপ্ত হয় দুই পক্ষ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটি ছবি এখানে দেখানো হয়েছে। মার্চে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব। খেলাপি ঋণ বেড়ে 3,45,000 কোটি টাকা। বেরিয়ে আসছে আসল চিত্র। আওয়ামী লীগের সময় ঋণ শোধ না করেও নিয়মিত দেখানোর সুযোগ। গত ডিসেম্বর পর্যন্ত এক বছরে বেড়েছে 2,131 কোটি টাকা। খেলাপি ঋণ আরও বাড়বে কারণ হিসাব পদ্ধতিতে পরিবর্তন এসেছে, বলেছেন আহসান এইচ মঞ্জুর, গভর্নর। তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। গত মঙ্গলবার মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম এই দায়িত্ব পেলেন। নেতাকর্মীকে নির্বাচনমুখী করার বার্তা দেবে বিএনপি। 7 বছর পর বর্ধিত সভা আজ। সারা দেশ থেকে আসবেন 3,500 নেতা। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে শিরোনাম করা হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির শুনানিতে তীব্র বিরোধিতা, হট্টগোল। দাম বাড়লে শিল্প ধ্বংস হয়ে যাবে বলেছে বিকেএমএ সভাপতি। পেট্রোবাংলার প্রস্তাব গণবিরোধী, ক্যাব। দর্শক, এই ছিল সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা এবারে প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নেব। নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু, পদ নিয়ে বিক্ষোভ। আমরা সমকালেও পড়ছিলাম। সাবেক সমন্বয়কদের নতুন সংগঠনের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ, ধস্তাধস্তি ও মারামারি। কর্তৃত্ববাদের ভীতি বাড়ছে। ট্রাম্পের প্রথম 30 দিন। ক্ষমতা গ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন একদিনের জন্য হলেও তিনি ডিক্টেটর হতে চান। প্রেসিডেন্ট হিসেবে তিনি ইতিমধ্যে 1 মাস কাটিয়েছেন। একদিন নয়, এই 1 মাসের প্রতিটি দিন তিনি যে ব্যবহার করেছেন তাতে এক নায়কীয় না বলে উপায় নেই। বাস্তুচ্যুতির পরিসংখ্যান নেই, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। জলবায়ু পরিবর্তনের প্রভাব। সালটা 1988। বরিশালের উজিরপুরে বেলায়েত হোসেন তখন সদ্য বিয়ে করেছেন, ছিলেন জাহাজের কর্মচারী। সন্ধ্যা নদীর তীরে ছিল তাদের বাড়ি। একটি শিরোনাম এখানে করা হয়েছে, ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে বহু বছর আগে ভোলা থেকে ঢাকার এই বস্তিতে এসে আশ্রয় নেন রোশনা বেগম। এখন আছেন উচ্ছেদের শঙ্কায়। দর্শক, প্রথম আলোর শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছিলাম। আমরা প্রথম আলোর পরে চলে যাব কালের কণ্ঠে। গণ অভ্যুত্থানের অর্জনগুলো যেন বিসর্জিত না হয়। 5 আগস্টের গণ অভ্যুত্থান বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অর্জন। দীর্ঘ 15 বছরের বেশি সময় থাকা একটি স্বৈরাচারী সরকারের ছাত্র জনতা অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে। বিতর্কিত কাজ করলে জনগণ গ্রহণ করবে না, বলেছেন খায়রুল কবির খোকন। সংঘর্ষে না জড়ালে ভালো উদাহরণ হবে, বলেছেন মুশতাক হোসেন। নতুন দলের নেতৃত্বে নাহিদ আক্তার। মুখপাত্র ও মুখ্য সংগঠকের পদে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমী চূড়ান্ত। দলে না থাকার ঘোষণা আলী হাসান জুনায়েদ। দর্শক, কালের কণ্ঠের শেষের পাতায় রাজধানীতে সিসি ক্যামেরার সংকটে বাড়ছে অপরাধ। রাজধানীতে 2100 সিসি ক্যামেরা বসানো হয়, 3 শতাধিক সিসি ক্যামেরা নষ্ট। পুরো রাজধানীর তদারকে দরকার 10,000 সিসি ক্যামেরা, বলেছেন পুলিশ। দর্শক, এই ছিল কালের কণ্ঠের শিরোনামগুলো। আমরা কালের কণ্ঠের পরে চলে যাব দৈনিক ইত্তেফাকে।
7 বছর পর আজ বিএনপির উৎসব মুখর বর্ধিত সভা। আমরা সমকালে প্রথম আলোতে পড়ছিলাম বিক্ষোভ সংঘাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ। আমরা প্রত্যেকটি পত্রিকাতেই একই শিরোনাম দেখছিলাম। শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ, বলেছেন প্রধান উপদেষ্টা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরীক্ষামূলক উৎপাদন শিগগিরই। শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির বিকাশ ও অভিন্ন স্বার্থের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণে আগ্রহী। সরকার এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে পারে বলেছেন প্রধান উপদেষ্টা। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখছিলাম। সবশেষে আমরা চলে যাব যুগান্তরে। দায়মুক্ত 3000 দুর্নীতিবাজ, আওয়ামী লুটেরা দুদকের চোখে ভালো মানুষ। দুর্নীতির অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও প্রভাবশালী মন্ত্রী, এমপি ও আমলাদের অভিযোগ থেকে অব্যাহতি, অনেকের মামলায় দেয়া হয় এফআরটি। খেলাপি ঋণ বেড়ে 3.5 লাখ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। সুফল পায়নি ভোক্তা, লাভবান ব্যবসায়ী। পণ্যমূল্য কমাতে কর ও নীতি সহায়তা শিথিল। আসন্ন রোজা উপলক্ষে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার থেকে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে আমদানি পণ্য ও শিল্পের কাঁচামালের উপর বিভিন্ন ধরনের কর কমানো হয়। দর্শক, পত্রিকার শিরোনামগুলো দেখছিলাম। এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। আমরা একটু এবারে পঞ্চগড়ে চলে যাব। দেশে আলুর বাজারে দাম না পেয়ে কৃষকরা দিশেহারা। তবে এর মাঝে ভালো খবর হলো, মাসখানেক ধরে নিয়মিত আলু রপ্তানি হচ্ছে নেপালে। উত্তরের জেলাগুলোর উৎপাদিত আলু পাঠানো হচ্ছে বাংলাবন্ধা স্থলবন্দর দিয়ে। আলু চাষিদের পরিস্থিতি ও রপ্তানি নিয়ে বিস্তারিত আমরা জানবো। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। শুভ সকাল। বেশ অনেকদিন ধরেই আলুর বাজারে ধস এবং তার মাসুল গুনতে হচ্ছিল কৃষকদের, কিন্তু মাসখানেক ধরে যে আলু রপ্তানি হচ্ছে, এতে আসলে কৃষকরা কতটা লাভবান হচ্ছে এবং কি পরিমাণ আলু রপ্তানি হয়েছে? সারিকা, শুভেচ্ছা আপনাকে পঞ্চগড় জেলার মানুষের পক্ষ থেকে। আসলে আপনি জানেন যে উত্তর অঞ্চলে, বিশেষ করে রংপুর অঞ্চলের 8টি জেলায় প্রচুর পরিমাণে সবজি আবাদ হয়। তারই অংশ হিসেবে কিন্তু আলুর আবাদ গত কয়েক বছর ধরেই হচ্ছে এবং কৃষকরা ভালো দাম পাওয়ার কারণে এবছর, অর্থাৎ চলতি বছর, কৃষকরা অধিকতর জমিতে তারা আলু আবাদ করেছে। এবং আলু আবাদ করতে গিয়ে যেটি লক্ষ্য করা গেছে, এবার আলু যে বাজারে এসছে, আলুর কিন্তু দাম নেই। অর্থাৎ কৃষকরা যে পরিমাণ সার, কীটনাশক সহ উৎপাদন খরচ যেভাবে হয়েছে তাদের, সেই অনুযায়ী কিন্তু তারা বাজারে দাম পাচ্ছে না এবং তারা আশঙ্কা করছে যে আসলে তাদের যে উৎপাদন ব্যয় সেটি কিন্তু উঠছে না। এরই মাঝে আপনি জানেন যে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে প্রায় 1500 মেট্রিক টন আলু রপ্তানি করেছে বাংলাদেশের বেশ কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। ফলে এটি একটি নতুন দিগন্ত। আর আপনি জানেন যে এই বন্দর দিয়ে এই আলুটা যাওয়ার কারণে কৃষকরা কিছুটা সন্তুষ্টি প্রকাশ করছে, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে যে আলুর যে বাজার এবং এই আলুটা যেটি নেপালে যাচ্ছে, এই আলু সেটি কিন্তু আসলে একটু ব্যতিক্রমধর্মী আলু হতে হবে। তার কারণ সাইজ এবং বর্ণ সব মিলে এটার কালার যদি ভালো না হয় তাহলে কিন্তু এটার আবার বাজার নেই। সেই ক্ষেত্রে রংপুর অঞ্চলের, বিশেষ করে নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, এই 5টি জেলার বাছাইকৃত আলুসমূহ কিন্তু ভারত এবং নেপালে যাচ্ছে। এবং ইতিমধ্যে আমি বাংলাবান্ধা স্থল বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ বিভাগের যে কোয়ারেন্টাইন আছে তার সাথে কথা বলেছি। তিনি বলেছে যে আমরা গত 2 মাসে বিভিন্ন দফায় পঞ্চগড় জেলার সহ রংপুর অঞ্চলের 8টি জেলা থেকে আলু যে সংগ্রহ করেছে রপ্তানিকারকরা, সেই আলু তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করে নেপালে পাঠিয়েছে এবং গত 2 মাসে কয়েক দফায় এ পর্যন্ত প্রায় 1500 মেট্রিক টন আলু তারা রপ্তানি করতে সক্ষম হয়েছে। তারা বলছে যে বাংলাদেশের এই অঞ্চলের আলুটি সাইজ এবং বর্ণে খুব আকর্ষণীয় হওয়ার কারণে নেপালের মতো দেশে এই আলুর চাহিদা রয়েছে। ফলে এটি যদি সারা বছরে পর্যায়ক্রমে
রপ্তানি করা যায় তাহলে কিন্তু কৃষকরা ভালো একটা সুফল পাবে, এরকম তারা আশঙ্কা প্রকাশ করেছে। পাশাপাশি আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে আসলে আলুর বাজার গত কয়েক বছরে কিন্তু 40 টাকার কাছাকাছি ছিল, কিন্তু এবছর কিন্তু সেটি এ পর্যন্ত 15 টাকা থেকে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত গড়িয়েছে। ফলে বাজারে যে চাষিরা তারা কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করছে না। এই অবস্থায় যদি আলুটা রপ্তানি হয় এবং সারা বছর যদি পর্যায়ক্রমে বিদেশে রপ্তানি করা যায় তাহলে কিন্তু আলুর চাষ বাড়বে এবং কৃষকরা লাভবান হবে। তো সারিকা, এই ছিল পঞ্চগড় জেলার রপ্তানিমুখী সর্বশেষ খবর আলুর বাজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলুর পরিস্থিতি জানছিলাম। গেল কয়েক বছর ধরে আলু উৎপাদন বেশি হয় এবং কৃষকরা লাভবান হয়, এবার আরো বড় পরিসরে আলু চাষ করে, কিন্তু আশানুরূপ ফল তারা পায়নি। কিন্তু গেল 1 মাস ধরে আলু রপ্তানি হওয়াতে কিছুটা সন্তুষ্টি প্রকাশ করছে হোসেন রাহান সহকর্মী আমাদের জানাচ্ছিলেন। দর্শক, আলুর চাষের পরিস্থিতি তো আমরা জানছিলাম, একটু সকাল সকাল আমরা বাজার পরিস্থিতির খবর জানবো। লালমনিরহাটে চলে যাব। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুভ সকাল, কেমন দেখছেন সকাল সকাল লালমনিরহাটের বাজার পরিস্থিতি? সারিকা, লালমনিরহাটের যে সবজির বাজার এবং নিত্যপণ্যের যে বাজারের পরিস্থিতি, আমি যদি একটু বলি যে রমজান একবারে চলে এসেছে আর হাতে খুব কম সময়। এই রমজানের প্রেক্ষিতে বাজারে যে পরিমাণ একটা চাপ প্রত্যেকবারই তৈরি হয়, রমজানে বাজারে যে ব্যবসায়ী থেকে শুরু করে একটা সিন্ডিকেট গড়ে ওঠে যাতে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়। এই যে রমজান আসন্ন চলে গেছে, এই মুহূর্তে কিন্তু বাজারে সেই চাপটা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না। এর বেশ কয়েকটা কারণ রয়েছে। যেহেতু একবারই এই এলাকাগুলো, লালমনিরহাট একদম কৃষি প্রধান জেলা, এই সময় কিন্তু কৃষি কাজ খুব বেশি থাকে। বিশেষ করে তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল এবং বিস্তীর্ণ যে এলাকাগুলো রয়েছে এগুলোতে বিভিন্ন শাকসবজি উৎপাদন হয় এবং এই জেলায় কিন্তু তামাক এবং ভুট্টা প্রচুর পরিমাণে আবাদ হয়ে থাকে এবং এই সকালগুলো, এই দিনগুলো কিন্তু এই কাজে মানুষজন খুব বেশি ব্যস্ত থাকে, যার কারণে বাজারে কিন্তু সেই চাপটা খুব বেশি নেই। তবে একটু আমি যদি ব্যবসায়ীদের কাছ থেকে যেটি ধারণা পেয়েছি, তারা যেটি বলছেন যে কাঁচা বাজারের যে সংকট সেটি কিন্তু নেই, কাঁচা বাজারে পর্যাপ্ত কিন্তু রয়েছে বাজারে এবং মানুষজন এটি নিতে পারছেন। যদিও কাঁচা বাজারের দাম একবারে নিয়ন্ত্রণে রয়েছে সাধারণ মানুষের কিছুটা, কয়েকটি পণ্য নিয়ে তাদের অভিযোগ রয়েছে। তবে নিত্যপণ্যের অন্যান্য যে বাজারগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তাদের একটু ভোগান্তি রয়েছে। যেমন সয়াবিন তেল কিন্তু একবারে প্যাকেটজাত, বিশেষ করে বোতলজাত যে সয়াবিন তেল, সেটি কিন্তু একবারে বাজারে নেই এবং সেটি নিয়ে কিন্তু একটা সিন্ডিকেট রয়েছে। সাধারণ মানুষ বলছেন যে তারা খোলা সয়াবিন তেল কিনতে পাচ্ছেন, যেটি আসলে মান নিয়ে প্রশ্ন আছে। তবে একদম বোতলজাত সয়াবিন তেল সেটি কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছে না এবং দোকানদার যারা রয়েছেন তারা বলছেন যে তারা আসলে পাইকারি ভাবে সেই সয়াবিন তেলগুলো না পাওয়ার কারণে বাজারে সেটি তারা বিক্রি করতে তারা ব্যাহত হচ্ছেন এবং তারা অনেক সময় দাম বেশি রাখতে হচ্ছে। পাশাপাশি ছোলা, বেসন এগুলোর চাহিদাও যথেষ্ট রয়েছে বাজারে। তবে সাধারণ মানুষ যেটি বলছে যে এটা আসলে রমজান শেষ পর্যন্ত কতটা আসলে নিয়ন্ত্রণে থাকবে এবং মনিটরিং এ থাকবে সেটি আসলে বলার বিষয়। পাশাপাশি অন্যান্য যে শাকসবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু সহনীয় রয়েছে, মানুষজন কিনছেন। তবে কৃষকদের একটি অভিযোগ রয়েছে যে তাদের পণ্য এদিকে আসলে যেটি দাম সেটি আসলে রাজধানী এবং চট্টগ্রাম অন্যান্য অঞ্চলে গেলে আসলে সেই দামটা পান না। কৃষকরা আসলে বঞ্চিত হন, মধ্যস্বত্ব ভোগীরা তারাই দরটা নিয়ে থাকে। তো রমজানে এখন পর্যন্ত সেরকম বাজার দরের চাপ বা বিশৃঙ্খলা সেটি কিন্তু তথ্য পাওয়া যায়নি, এখন পর্যন্ত সহনীয় রয়েছে। মানুষ বলছে যে আসলে মনিটরিং রাখলে এই অবস্থা আসলে স্থিতিশীল থাকবে বলে ধারণা করছেন। সারিকা, মাহফুজ বকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সকাল সকাল লালমনিরহাট থেকে আমরা একটু বাজার পরিস্থিতির খবর জানছিলাম। এবার একটু আমরা সকাল সকাল আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানবো। রাজধানী ঢাকাতে শীতের আমেজ একেবারে নেই বললেই চলে। অন্যান্য বিভাগগুলোর কি অবস্থা আমরা আবহাওয়ার পূর্বাভাস দেখে নেব, সেই সাথে সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা দেখব। ঢাকায় সর্বোচ্চ 31.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 30.2 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 29.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস।
সিলেটে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। এই মুহূর্তে সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, আপনার একটি তথ্য জানাচ্ছি। ভোলা শহরের প্রাণকেন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। আমরা সেখানকার পরিস্থিতি জানবো। চলে যাব ভোলায়। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তপু। আদিল হোসেন তপু, আমরা দেখতেই পাচ্ছি পেছনে মানববন্ধন স্থানীয়রা করছেন এবং আমরা যেটা জানতে পেরেছি খেলার মাঠে ভবন নির্মাণ। আসলে স্থানীয়রা কি বলছে? শারিকা, আমি এই মুহূর্তে আছি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেই মাঠটি 100 বছরের ঐতিহ্যবাহী একটি মাঠ। এই মাঠে মূলত সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী সবাই কিন্তু তারা এই মাঠে আসেন, ব্যায়াম করেন, শরীরচর্চা করেন, খেলাধুলা করে থাকেন। কিন্তু সম্প্রতি এখানে একটি শিক্ষা প্রকৌশলী ভবন বিভাগের পক্ষ থেকে এই মাঠেরই মানববন্ধন ঠিক পিছন সাইডটিতে একটি ভবন করার পরিকল্পনা নিয়েছে, যেটি এই মাঠটিকে আরো সংকীর্ণ করে দিবেন। সেই মাঠটি যেন সংকীর্ণ না হয় এবং এই মাঠটিকে টিকিয়ে রাখার জন্য মূলত তারা আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই, এই মাঠে যে ভবন করার জন্য চিন্তা ভাবনা করেছে, এতে আপনাদের কি ধরনের সমস্যা হবে? আসলে এই মাঠটি হলো 100 বছরের ঐতিহ্যবাহী একটি সরকারি স্কুলের মাঠ। এই মাঠটা একসময় পরিত্যক্ত ছিল এবং মানুষের হাঁটা চলার জন্য এটা অনেকটা সুন্দর করেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা অনেকে ব্যায়াম করি এবং হাঁটাচলা করি। যদি এখানে যে আসলে ভবনটা হয়ে থাকে তাহলে আমাদের জন্য এগুলি বাধাগ্রস্ত হবে। এজন্য আমরা জোর দাবি যাতে আমাদের এখানে এই ভবনটি না করে স্কুলের ভিতরে যাতে জায়গা আছে আমরা সেখানে সেখানে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে আমাদের ওখানে সয়েল টেস্ট করা হয়েছে, এখানেও সয়েল টেস্ট করা হয়েছে, যেহেতু ভিতরে সয়েল টেস্ট করা হয়েছে সেখানে যেন এই ভবনটা তৈরি করে, আমাদের এর জোর দাবি জানাচ্ছি আপনাদের। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা একজন স্কুলের সাবেক শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাই যে এই মাঠে তো খেলাধুলা করে, তো প্লেয়ারদের আসলে কি ধরনের সমস্যা হবে যদি এখানে ভবন করে? আচ্ছা, এই ভবনটা যদি হয় এই জায়গায়, তাহলে আমাদের প্লেয়ারদের যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা হবে যে ক্লাস চলাকালীন সময়ে কোনো প্লেয়াররা এখানে অনুশীলন করতে পারবে না। অনুশীলন করার মতো স্টেডিয়ামের পরে এই মাঠটাই উপযোগী। এইখানে যদি এই ক্লাস চলে তখন অবশ্যই প্লেয়াররা এখানে খেলাধুলা বা অনুশীলন করতে পারবে না। এটা প্লেয়ারদের জন্য, প্লেয়ারদের মানসিক বিকাশের জন্য, মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের পড়ালেখার পাশাপাশি অবশ্যই আমাদের ছেলেদেরকে খেলাধুলার আনতেই হবে। এখন শুনছিলাম আসলে এখানে যারা আসলে এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা বলছিলেন যেহেতু ভোলার মাঠ সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই মাঠটিকে আসলে টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে যেহেতু স্কুলের মধ্যে পর্যাপ্ত জায়গা রয়েছে, যেন পরিকল্পিতভাবে মাঠটির যে ভবন, স্কুলের যে ভবন সেটি যেন করা হয়, তাহলে হয়তো এই মাঠটি টিকে থাকবে যুগের পর যুগ। তখন শিশুরা এখানে খেলাধুলা করে তাদের বিকাশ ঘটাতে পারবেন এবং আগামী প্রজন্ম মোবাইল থেকে, মাদক থেকে দূরে রেখে তারা সুন্দর একটি ভবিষ্যৎ গড়তে পারবেন। তো শারিকা, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেখানে খেলার জন্য একটু জায়গা বের করার কতটা সংকট আমরা জানি, সেখানে খেলার মাঠ দখল করে হচ্ছে ভবন নির্মাণ। তারই প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করছেন। আমরা জানছিলাম আদিল হোসেন তপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দর্শক, চলে যাব ভিন্ন প্রসঙ্গে। চালকলের অসম প্রতিযোগিতার চাপে টিকতে পারছে না 100 বছরের বেশি সময় আগে গড়ে ওঠা বরিশালের বানারীপাড়ার ভাসমান ধান চালের হাট। ব্যবসায়ীরা বলছেন একসময় দেশের নানা প্রান্ত থেকে নৌপথে শত শত ক্রেতা বিক্রেতা আসলেও এখন কমেছে সে সংখ্যা। তাই জৌল সারাচ্ছে ঐতিহ্যবাহী হাটটি। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। ভোরের কুয়াশা ভেদ করে এভাবেই একের পর এক ভিড়ছে
ধান চাল ভর্তি নৌযান, কোনোটি ইঞ্জিন চালিত ট্রলার, আবার কোনোটি বৈঠা চালিত নৌকা। গন্তব্য বরিশালের বানারীপাড়ার ভাসমান ধান চালের হাট। ব্যাপারীরা বলছেন, সন্ধ্যা নদীর এই হাটে দূর দূরান্ত থেকে নানা জাতের ধান ও স্থানীয়ভাবে ভাঙ্গা সুস্বাদু চাল নিয়ে আসেন তারা। বেচা বিক্রি শেষে আবার ফিরে যান নৌপথেই। এটা হচ্ছে আমাদের দেশি চাল, এই চালটা খাইতে একটু সুস্বাদু বেশি। কিন্তু পোস্তা চাউলে তো রস থাকে না, ওটা তো ধরেন দোষের দুধে চলে রস থাকে না, ওটা পাউডার মারিয়ে করে। আর আমাকে চাউলের 100, আমাকে ওই চাউলের ভাত খুব সুস্বাদু। এটা মিলের সাথে মিলবে না, এটা হচ্ছে আপনার হাতে বাঙ্গানো। হ্যাঁ, এটা সুস্বাদু চাউল। হ্যাঁ, এটা খাইতে অনেক ভালো। তবে দিন দিন জৌলুস হারাচ্ছে ব্রিটিশ আমলে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই হাট। আগে দেশের নানা প্রান্ত থেকে নৌপথে শত শত ক্রেতা বিক্রেতা আসলেও এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে কমেছে সে সংখ্যা। তাছাড়াও আছে চালকলের অসম প্রতিযোগিতার চাপ। বানারীপাড়া বাংলাদেশ সব জায়গা যাইতো, এখন তো অনেক ব্যবসা বাণিজ্য কমে গেছে, চাউল নানান দিকে চলে যায়। দেশ স্বাধীনের পর সারা বাংলাদেশে সবাই জানে যে বানারীপাড়া ধান চাউল বিখ্যাত, কিন্তু আজকে আমরা এমনই এক জায়গায় পড়িয়ে আছি, মানে সংকটের মধ্যে, না করতে ওই ব্যবসা, না পারি কোনো শান্তি। বর্তমানে বিভিন্ন জায়গায় অটোমিলের কারণে এই বাজারটা সংকুচিত হয়ে গেছে। এক সময়ের দেশের সর্ববৃহৎ এই ধান চালের হাটটি রক্ষায় সরকারের সুদৃষ্টি চাইলেন ব্যবসায়ীরা। হাট এখন বিলুপ্তির পথে। এখন কিছু সংখ্যক বাজার অল্প কিছু এই নদীর মধ্যে মেলে, এখন আর সেই পুরানো হাট বাজার নাই। মিল কারখানা হইলে তো সবাই বড় লোকেরা ব্যবসা নিয়ে যায়, আমার ক্ষুদ্র মানুষ এরা তো আর এই ব্যবসা পারবে না। আগে সপ্তাহে 4 দিন বসলেও এখন ক্রেতা বিক্রেতার সংকটে হাট বসে 2 দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আমরা প্রত্যাশা রাখবো বানারীপাড়ার এই ঐতিহ্যবাহী হাটে যেন সরকারের সুদৃষ্টি পড়ে, যেন এই ঐতিহ্যবাহী হাটটি রক্ষা পায়। দর্শক, এই ছিল আজকের সকাল 24 আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।